আসসালামু আলাইকুম, আমি তনু। আমরা পড়বো আজকে ভ্যান ডার ওয়ালাস ইকুয়েশন, অর্থাৎ ভ্যান ডার ওয়ালাসের সমীকরণ প্রতিপাদন। এটা হচ্ছে আপনাদের ফিজিক্যাল কেমিস্ট্রি এক, চ্যাপ্টার নাম্বার হচ্ছে 2, গ্যাসীয় অবস্থা। আর এই পর্বটা হচ্ছে 7 নম্বর পর্ব। ঠিক আছে, এই চ্যাপ্টার যখন অর্থাৎ গ্যাসীয় অবস্থা চ্যাপ্টার আমরা যে পড়তেছি, এই চ্যাপ্টারে দুই ধরনের গ্যাসের কথা বলা হচ্ছিল। একটা হচ্ছে আদর্শ গ্যাস আর একটা হচ্ছে বাস্তব গ্যাস। এখন আদর্শ গ্যাস বলতে আমরা কি বুঝাচ্ছিলাম, যেগুলো সালস বয়েলস, যে গ্যাসগুলো সালস বয়েলস অ্যাভোগাড্রোর সূত্রগুলো মেনে চলছিল তাকে আমরা আদর্শ গ্যাস বলছিলাম। আর নর্মালি যে গ্যাসগুলো আমরা প্রকৃতিতে পেয়ে থাকি, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো কি বলা হয় বাস্তব গ্যাস। এর আমরা আগে যে গ্যাসের স্বীকার্যগুলো পড়ে আসছি, এই স্বীকার্যগুলো আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। ঠিক আছে, এখন আমরা আজকে পড়বো হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণটা কি ছিল। আদর্শ গ্যাসের সমীকরণটা আমরা জানি যে পি ইকুয়াল টু কি NRT, এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। যেহেতু এই ভ্যান ডার ওয়ালাসের সমীকরণকে আমরা বাস্তব গ্যাসের সমীকরণ বলে থাকি, সেক্ষেত্রে আমরা বাস্তব গ্যাসের সমীকরণটা হয় কি, বাস্তব গ্যাসের সমীকরণ হয় এই যে পি প্লাস AN স্কোয়ার বাই ভি স্কোয়ার, আর এখানে হয় ভি মাইনাস NB ইকুয়াল টু কি হয় RT হয়। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার বাস্তব গ্যাসের সমীকরণ, এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, বাস্তব গ্যাসের সমীকরণ। এখন দেখেন, আমরা যে গ্যাসের স্বীকার্যগুলো পড়ছিলাম, স্বীকার্যগুলো এই আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। এখন কিছু কিছু ত্রুটি ওই আদর্শ গ্যাসের ক্ষেত্রে থেকে গেছে, অর্থাৎ গ্যাসের যে স্বীকার্যগুলো রয়েছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে এখানে কিছু ত্রুটি থেকে গেছে। সেই ত্রুটিগুলো আগে জেনে তারপর সেগুলো সংশোধন নিয়ে কাজ করছে কে, বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালাস। সেই অনুসারে মানে ওই বিজ্ঞানীর নাম অনুসারে এই সমীকরণটাকে আমরা ভ্যান ডার ওয়ালাসের সমীকরণ বা বাস্তব গ্যাসের সমীকরণ বলে থাকি। এখন চলেন আমরা সমীকরণটা কিভাবে আসতেছে সেটা একটু জানার চেষ্টা করি। আমি আগেই বলেছি যে গ্যাসের যে গতিতত্ত্বের স্বীকার্যগুলো রয়েছে সেগুলো কি আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হয়, আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এটা বাস্তব গ্যাস বা এই যে ভ্যান ডার ওয়ালাসের সমীকরণ বলছি, হ্যাঁ, এই বাস্তব গ্যাস যেগুলো রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখানে কিছু ত্রুটি রয়ে গেছে। কি রয়ে গেছে? ত্রুটি রয়েছে, ত্রুটি বা সীমাবদ্ধতা রয়েছে। কি কি সম্পর্কিত ত্রুটি রয়েছে? একটা হচ্ছে চাপ সম্পর্কিত ত্রুটি আর একটা হচ্ছে আয়তন সম্পর্কিত ত্রুটি। এখন এই চাপ এবং আয়তন সম্পর্কিত যে ত্রুটিগুলো রয়েছে, এই ত্রুটিটা কে সংশোধন করে? বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস উনি কি করেন, এই যে ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করেন। এখন আমরা প্রথমে যাব চাপ সম্পর্কিত যে ত্রুটি ছিল, ওই ত্রুটিটা কিভাবে সংশোধনটা করা হয়েছে। এখন দেখি চাপ সম্পর্কিত সংশোধন গেছে, এখানে আমি ত্রুটির কথাটা বলছি। এবার দেখেন, গ্যাস অনুসমের মধ্যে ও গ্যাসাধারের গাত্রের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই। অর্থাৎ বলতে চাচ্ছে যে অনুসমের মধ্যেও কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নেই। এই কথাটা মোটেও সত্য নয়। এটাই ছিল আমাদের ত্রুটিটা। এইবার দেখেন সংশোধনটা কিভাবে হচ্ছে। এই যে ত্রুটির কথা বলা হচ্ছে, সেই ত্রুটিটা যদি আমি ব্যাখ্যা করতে যাই, সেক্ষেত্রে ওনারা বলছিল যে গ্যাস অনুসমূহ এবং গ্যাসাধারের দেয়ালের ভিতরে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। এটা সেই গ্যাসাধার, এর ভিতরে গ্যাসীয় অণুগুলো রয়েছে। এই গ্যাসীয় অণুগুলো আদর্শ গ্যাসের বেলায় অর্থাৎ PV ইকুয়াল টু NRT, এই সূত্র যখন আমরা প্রয়োগ করতেছি, সেক্ষেত্রে কি হচ্ছে, এই অণুসমূহ এবং এই যে গ্যাসাধারের যে দেয়ালগুলো রয়েছে, এই দেয়ালের ভিতরে কোনো কি নেই, আকর্ষণ বল নেই। এই অণুগুলো যত্রতত্র কি করতে পারে, এই দেয়ালে ধাক্কা খাইতে পারে। এই অণু একে টেনে ধরবে না, এই অণু আবার একে টেনে ধরবে না, এইভাবে টানাটানির কোনো ব্যাপার নেই। এটাই বলতে চাচ্ছিল যে আপনার গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। কিন্তু আমাদের যে বাস্তব গ্যাসগুলো রয়েছে, বাস্তব গ্যাসগুলোতে এরকম হচ্ছে না। বাস্তব গ্যাসগুলোকে যদি আমরা দেখেন, আমি নর্মালি এখানে চাপকে পি ধরছি এবং তাপমাত্রাকে টি ধরছি, না হলে এত লেখা অনেক বেশি লেখা হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদেরই ঝামেলা হবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে দেখেন আমাদের যে বাস্তব গ্যাসটা রয়েছে, ঠিক আছে, ওই বাস্তব গ্যাসে যদি আমি উচ্চ কি দিই, উচ্চ চাপ দিই এবং তাপমাত্রা যদি অর্থাৎ তাপমাত্রা যদি নিম্ন করে দিই, তাহলে এই যে বাস্তব গ্যাসটা তরল অথবা কি কঠিনে পরিণত হয়। এটা আমি আগেও বলেছি আপনাদের। তাহলে আমি যদি এই গ্যাসটার বাস্তব গ্যাসকে যদি উচ্চ চাপ দিই এবং তাপমাত্রা নিম্ন করে দিই, তাহলে তরল এবং কঠিনে পরিণত হবে। এখন দেখেন, এই তরল বা কঠিনে গ্যাসগুলো পরিণত হইতে গেলে গ্যাসের অনুসমের ভিতরে কি থাকা লাগবে, আন্তঃআণবিক আকর্ষণ না থাকলে গ্যাস সমূহ তরল বা কঠিনে পরিণত হইতে পারে না। সেক্ষেত্রে আমি বলতে পারি, এই যদি গ্যাসাধার হয়, আরেকটা মনে করেন, এটা আমি বাস্তব গ্যাসের ক্ষেত্রে বলছি, ঠিক আছে, এই বাস্তব গ্যাসের এই গ্যাসাধারের ভিতরে এরকম অণুগুলো রয়েছে, গ্যাসের অণু। এবার এই অণুটা যখন এই গ্যাসাধারের ভিতরে ধাক্কা খাইতে যাবে, অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে কিন্তু নর্মালি ধাক্কা খেয়ে যাচ্ছিল, ঠিক আছে, আর যখন আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধাক্কা খাইতে যাবে, তখন এখানে বাধার সম্মুখীন হবে। এই অণুটা এর সাথে একে টেনে ধরবে, এই অণু আবার একে টেনে ধরবে, অর্থাৎ যত জোরে ধাক্কা খাচ্ছিল আদর্শ গ্যাসের ক্ষেত্রে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে অত জোরে আর ধাক্কা খাবে না। ঠিক আছে,
এটাই বলে হচ্ছে তাহলে চাপটা যেরকম জোরে আগে পড়ছিল ওই ধরনের চাপটা আর পড়ছে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে চাপের কী ছিল, ওখানে ত্রুটি ছিল। এই যে চাপটা কম পড়ছে এখন, এটা নিয়েই ভ্যান ডার ওয়ালস সমীকরণ অর্থাৎ চাপ সম্পর্কিত সংশোধনটা করেন। সেক্ষেত্রে দেখেন আগে আমরা ইউজ করছিলাম কোনটা, যে পি ভি ইকুয়াল টু এন আর টি, তাহলে চাপটাকে আমরা নর্মালি পি ধরছিলাম। এখন এই দেখেন পি তো অর্থাৎ আমার ধাক্কা তো খাচ্ছে, তার ভিতরে কি হচ্ছে আন্ত আণবিক আকর্ষণ বলটা থাকছে, এটা কি হচ্ছে বাড়তি হচ্ছে না। সেক্ষেত্রে আমরা পিটাকে এখন বাস্তব গ্যাসের ক্ষেত্রে এইভাবে লিখতে পারি যে পি প্লাস, যেহেতু এখানে আন্ত আণবিক শক্তি কাজ করছে তাহলে আন্ত আণবিক শক্তিটাকে আমরা পি এ লিখলাম। তাহলে প্রথমে আমরা কি লিখছিলাম, প্রথমে লিখছিলাম শুধু পি, আর এখন এই বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমাদের লিখতে হবে পি এ। ঠিক আছে, এবার এই পি এটা কি সেটা আমাদের বের করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এই পি হচ্ছে, পি এ কে আমরা আন্ত আণবিক শক্তি ধরছি। হ্যাঁ, এখন আন্ত আণবিক আকর্ষণ বলটা কিসের উপর নির্ভর করে বলেন তো? আন্ত আণবিক আকর্ষণটা নির্ভর করে গ্যাস অণুর ঘনত্বের উপরে। গ্যাসের ঘনত্ব যত বেশি হবে এই আন্ত আণবিক আকর্ষণ শক্তি বলটা কি হবে, আরও বেশি হবে। অর্থাৎ দেখেন আমার যদি ঘনত্ব অর্থাৎ যত বেশি ঘন হবে তোমার গ্যাসটা, তত বেশি কি হবে, কাছাকাছি থাকবে অণুগুলো। আর অণুগুলো যদি কাছাকাছি থাকে তাহলে কি হচ্ছে, তাদের আন্ত আণবিক আকর্ষণ বলটা বেশি থাকবে। যেহেতু দেখেন এই আন্তঃআণবিক আকর্ষণ বলটা গ্যাসের কিসের উপর নির্ভর করছে, ঘনত্বের উপর নির্ভর করছে। অর্থাৎ ঘনত্বকে আমরা এখানে কি ধরতে পারি, ঘনত্বকে আমরা কিন্তু ফিজিক্সের ভাষায় রো ধরতে পারি। আর রো মানে কি হয়, এই যে মনে করেন এই রো মানে আমরা কি ধরতে পারি, যে রো মানে এন বাই ভি কিন্তু ধরি। ঠিক আছে, তাহলে এই রো আমরা লিখতে পারি এবং এন বাই ভিও লিখতে পারি। আমাদের এখানে সুবিধার্থে আমি হচ্ছে ছোট করার সুবিধার্থে এখানে আমি কি লিখবো, এন বাই ভি লিখবো। ঠিক আছে, এই ক্ষেত্রে এই আন্তঃআণবিক আকর্ষণ বলের সাথে এই ঘনত্বের যে সম্পর্কটা রয়েছে, অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ বল কখন বাড়বে, যখন ঘনত্ব বাড়বে গ্যাসের। সেক্ষেত্রে গ্যাসের অভ্যন্তরীণ মোট আকর্ষণ বল, মোট গ্যাসের অভ্যন্তরীণ মোট আকর্ষণ বল ঘনত্বের বর্গের কি হবে, সমানুপাতিক হবে। সেক্ষেত্রে কি বলা হচ্ছে, অর্থাৎ এই যে আকর্ষণ বল পি এ, ঠিক আছে, আকর্ষণ বলটা কি পি এ, এটা কিসের, আমার যে ঘনত্বটা রয়েছে এই ঘনত্বের বর্গের কি হবে, সমানুপাতিক হবে। তাহলে আমি এখানে ঘনত্ব বলতে কি লিখছি, এন বাই কি লিখছি, এন বাই ভি লিখছি। ঠিক আছে, এন বাই ভি স্কয়ার। তাহলে এটা বুঝতে পারলেন যে মোট আকর্ষণ বল ঘনত্বের বর্গের সমানুপাতিক। তাহলে আকর্ষণ বলটাকে আমরা পি এ ধরছিলাম আর ঘনত্বকে আমরা কি ধরছি, এন বাই ভি। সেক্ষেত্রে বর্গের সমানুপাতিক বলছে, তাই এই বর্গ চিহ্নটা দেওয়া হয়েছে। এখন দেখেন এখানে আমাদের কি আছে, সমানুপাতিক চিহ্ন আছে না। এই সমানুপাতিক চিহ্নটা যদি আমি উঠাইতে যাই সেক্ষেত্রে আমাদের কি লাগে, একটা ধ্রুবক লাগে না। সেই ধ্রুবকটা আমরা এবার নিয়ে আসবো। সেই ধ্রুবকটা কি নিয়ে আসবো দেখেন, অর্থাৎ পি এখানে সমান সমান এখানে ধ্রুবক হিসাবে আমরা কি নিয়ে আসবো, এ নিয়ে আসবো। ঠিক আছে, সেক্ষেত্রে এ নিয়ে আসলে কি হচ্ছে, এ এন স্কয়ার বাই ভি স্কয়ার হচ্ছে। তাহলে আমরা এই যে পি প্লাস পি এ, এখন পি এ বলতে কি হচ্ছে, এ এন স্কয়ার বাই ভি স্কয়ার। তাহলে পি এর জায়গায় যদি আমরা এই আন্তঃআণবিক আকর্ষণ বল, এটাই কিন্তু সেই আন্তঃআণবিক আকর্ষণ বলটা যদি বসাই দিই তাহলে পি অর্থাৎ চাপ সম্পর্কিত যে ত্রুটিটা ছিল সেই ত্রুটিটা সংশোধন হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, এই যে এখানে শুধুমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি লিখছিলাম, আদর্শ গ্যাসের ক্ষেত্রে শুধু পি লিখছিলাম, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা শুধুমাত্র আর কি লিখতে পারবো না, পি লিখতে পারবো না। সেক্ষেত্রে আমাদের লিখতে হবে কি, পি প্লাস পি এ লিখতে হবে। তাহলে পি এ এর মান কত পাইলাম, পি এ এর মান পাইলাম এই যে পি প্লাস কি এ এন স্কয়ার বাই ভি স্কয়ার, এটা পাইলাম। তাহলে আমরা এই পি জায়গায় কি লিখবো, পি প্লাস এ এন স্কয়ার প্লাস ভি স্কয়ার। এখন দেখেন আপনারা বলবেন যে আপু এই তাহলে এটা কি, এটা হচ্ছে আনুপাতিক ধ্রুবক। ঠিক আছে, এটা হচ্ছে কি আনুপাতিক ধ্রুবক। এই আনুপাতিক ধ্রুবকটা কি নির্ভর করে, গ্যাসের যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কতটুকু সেটা এটার উপর নির্ভর করে। ঠিক আছে, এই সম্পর্কিত আমি আরেকটা ভিডিও রাখছি পেজের ভিতরে, সেটার লিঙ্ক আমি আপনার কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তাহলে আপনাদের সহজ হবে জিনিসটা। তাহলে আমরা এখন পি এর জায়গায় লিখতে পারবো হচ্ছে পি প্লাস এ এন স্কয়ার প্লাস ভি স্কয়ার। আশা করি এইটুকু আপনারা বুঝছেন চাপ সম্পর্কিত সংশোধন। এখন আমরা যাব আয়তন সম্পর্কিত সংশোধনের ভিতরে। ঠিক আছে, এবার চলেন আমরা আয়তন সম্পর্কিত যে সংশোধনীটা আছে সেই সংশোধনী নিয়ে কথা বলবো। এখন দেখেন প্রথমে আমরা জানবো ত্রুটিটা কী ছিল, অর্থাৎ গ্যাসের গতিতত্ত্বে যে আয়তন সম্পর্কিত যে স্বীকার্যটা দেওয়া হয়েছিল তার ত্রুটিটা কী ছিল, সেই মানে সেই স্বীকার্যটা কী ছিল। স্বীকার্যটা ছিল হচ্ছে গ্যাস পাত্রের আয়তনের তুলনায় গ্যাস অনুসমের আয়তন অতিশয় নগণ্য। অর্থাৎ বলছে গ্যাস পাত্র, এটা যদি একটা গ্যাস পাত্র হয় তাহলে এই গ্যাস পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের অনুসম কি অতিশয় নগণ্য, এটাই বলা হচ্ছিল। ঠিক আছে, কিন্তু আমি যদি উচ্চ চাপ দিই এই তথ্যটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে আর সঠিক হচ্ছে না। দেখেন সেক্ষেত্রে উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় গ্যাস তরল এমনকি কঠিনেও পরিণত হয়। অর্থাৎ এই যে আমি উচ্চ চাপ দেখাচ্ছি এবং নিম্ন তাপমাত্রা দেখাচ্ছি, এতে কি হয়ে যায়, আমার গ্যাস কঠিনে পরিণত হয় এবং তরলে পরিণত হয়। আর আমরা জানি তো কঠিন পদার্থ বা তরল পদার্থর কী থাকে, নির্দিষ্ট একটা কী থাকে, আয়তন থাকে না। তাহলে দেখেন
সেক্ষেত্রে কি আমাদের কথাটা সঠিক হচ্ছে? অর্থাৎ যে স্বীকার্যটা দেওয়া হয়েছিল সেই স্বীকার্য কিন্তু আর মেনে চলছে না। কিসের ক্ষেত্রে? বাস্তব গ্যাসের ক্ষেত্রে। যদি আমি উচ্চ চাপ দিই এবং নিম্ন তাপমাত্রা দিই তাহলে গ্যাস কঠিন বা তরলে পরিণত হবে। আর কঠিন বা তরল পদার্থের অবশ্যই কি থাকবে? আয়তন থাকবে। এটা আমরা আগেই পড়ে আসছি, ঠিক আছে? তাহলে এই যে আয়তন আছে কিন্তু কিসের? গ্যাস অনুসামের আয়তন থাকতেছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে। আমরা যখন আদর্শ গ্যাস পড়ছিলাম তখন দেখেন আদর্শ গ্যাসের সমীকরণ পড়ছিলাম PV = nRT। এখানে আয়তন শুধুমাত্র ভি ধরছিলাম, ভিটা কি ছিল? গ্যাসাধারের আয়তন ছিল। কারণ গ্যাস অনুসম যেহেতু সরানো ছিটানো অবস্থায় থাকে এদের নিজস্ব কোনো আয়তন ছিল না, এই জন্য ওই গ্যাসের আয়তনটাই মোট ধরা হচ্ছিল কি? গ্যাসাধারের আয়তন। সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ভি ধরছিলাম আদর্শ গ্যাসের ক্ষেত্রে। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে যদি আমি চাপ বাড়াই, তাপমাত্রা কমাই, সেক্ষেত্রে তো আমার আয়তন থাকছে গ্যাসের। এবার এই আয়তনটা কি হবে? সেই আয়তন আমরা এখন ভি এর পরিবর্তে শুধুমাত্র ভি লিখতে পারবো না। এখন গ্যাসাধারের যে আয়তনটা ছিল সেই আয়তনটা কমে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এখানে আমাদের কি থাকছে? গ্যাসেরও আয়তন থাকছে নিজস্ব একটা। সেই জন্য আমরা এখন আর শুধুমাত্র ভি লিখতে পারবো না। আগে শুধুমাত্র ভি লিখছিলাম, এখন ভি এর পরিবর্তে আমরা এখানে একটা ধ্রুবক নিয়ে আসবো, অর্থাৎ কতটুকু আয়তন নিচ্ছে সেটা তো আমরা জানি না। এই জন্য আমরা এখানে নিয়ে আসবো এন ভি। এন হচ্ছে অনুসংখ্যা, আপনারা জানেন। আর এই বিটা হচ্ছে কি? বি হচ্ছে এই যে গ্যাস অনুসমের যে নিজস্ব কি আয়তন আছে, এই নিজস্ব আয়তনটাকে কি ধরা হচ্ছে? বি ধরা হচ্ছে। তাহলে এই বিটা হচ্ছে কি? গ্যাস অণু সমূহের নিজস্ব আয়তন। নিজস্ব কি আয়তন। তাহলে আমরা যে পড়ে আসলাম যে কি পড়ছিলাম যে গ্যাস পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের অনুসময় অতিশয় নগণ্য। বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু এটা আর খাটতিছে না। এখানে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা চাপ বেশি দিলাম আর তাপমাত্রা কমাই দিলে যেহেতু তরল বা কঠিনে পরিণত হচ্ছে, কঠিন বা তরলে পরিণত হলে অবশ্যই সেই গ্যাসের আয়তন থাকবে। সেক্ষেত্রে আমাদের গ্যাসাধারের যে আয়তন ধরছিলাম সেই আয়তনটা একটু কমে যাবে। কতটুকু কমবে সেটা তো আমরা জানি না। এই জন্য আমাদের এখানে একটা ধ্রুবক পদ ধরে নিতে হবে, যেটাকে আমরা ধরছি কি? ধরছি আমরা হচ্ছে বি। এই বি কি? বি হচ্ছে গ্যাস অনুসমের কি? নিজস্ব আয়তন। কি? গ্যাস অনুসমের নিজস্ব আয়তন। আর এনটাকে আমরা কি জানি? যে অণুর সংখ্যা। সেক্ষেত্রে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ কি লিখছিলাম? দেখেন PV = nRT। এটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে। এখন বাস্তব গ্যাসে তো আমাদের দুই ধরনের ত্রুটি ছিল, একটা হচ্ছে চাপ সম্পর্কিত ত্রুটি আর একটা হচ্ছে আয়তন সম্পর্কিত ত্রুটি। অর্থাৎ চাপ সম্পর্কিত যে ভ্যান্ডার আর ওয়ালস কি করছেন, যে সংশোধনী করছে, সেখানে চাপের পরিবর্তে কি লেখা হচ্ছে? P + কি AN² / V², এটা লিখতে পারবো। আর আয়তন সংশোধনীতে আমাদের কি পাওয়া যাচ্ছে? বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস কি করছে? যে আগে ছিল ভি, এখন V - NB। ঠিক আছে, এটা না, এই দুটো সংশোধনী হয়েছে। সেক্ষেত্রে আমরা এখন কি করতে পারি? এই সংশোধনী দুটো এই আদর্শ গ্যাসের সমীকরণে বসাই দিলেই আমাদের কি হয়ে যাচ্ছে? বাস্তব গ্যাসের সমীকরণ। বা এই সমীকরণটাকে আমরা কি বলতে পারি? ভ্যান ডার ওয়ালসের সমীকরণও বলতে পারি। তাহলে চলেন লিখে দিই। তাহলে এই যে পির জায়গায় কি লিখবো? P + AN² / V²। তাহলে এই যে লিখছি, পি এর জায়গায় কি লিখবো? পি এর জায়গায় লিখবো হচ্ছে আমরা পি এর জায়গায় লিখবো কি? পি এর জায়গায় লিখবো হচ্ছে P + এই যে AN² / V²। এটা কি? এটা কিন্তু সেই আন্তঃআণবিক শক্তিটা। ঠিক আছে, তাহলে এই পি এর সংশোধনীটা আমাদের লেখা হয়ে গেছে। এখন আমরা কিসের সংশোধনী লিখবো? ভি এর সংশোধনী। ভি এর সংশোধনী কি ছিল? ভি মাইনাস, এই যে আমরা এখানে পাইছিলাম N - বি। ঠিক আছে, আর বাকি কি থাকে? যে nRT। ঠিক আছে, এই এন আমরা লিখতেও পারি, না লিখতেও পারি। সেক্ষেত্রে আমাদের যদি এই যে মোল সংখ্যা দিয়ে দেয় বা 1 মোল দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা এন না লিখলেও চলতেছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এভাবেও লিখতে পারি। পরবর্তীতে যদি 1 মোল হয়ে থাকে, পি প্লাস কি এ, ঠিক আছে, এ বাই কি হবে? এ বাই V² লিখতে পারি। আর এখানে V - B লিখতে পারি, ইকুয়াল টু কি লিখতে পারি? আর টি লিখতে পারি। এইভাবেও লিখতে পারি। তাহলে এখন এই যে সমীকরণটা পাইলাম, এই সমীকরণটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বাস্তব গ্যাসের সমীকরণ বলে থাকি। কি গ্যাসের? ব্যাকার বাস্তব গ্যাসের সমীকরণ বলে থাকি, অথবা এটাকে আমরা আবার কিউ বলে থাকি, ভ্যান ডার ওয়ালস সমীকরণ বলে থাকি। ভ্যান ডার ওয়ালস সমীকরণ বলে থাকি। তাহলে এইভাবে আমরা কি করি? ভ্যান ডার ওয়ালসের সমীকরণটা প্রতিপাদন করি। কোথা থেকে? আমাদের যে গ্যাসীয় স্বীকার্যগুলো ছিল, ওই স্বীকার্যের ভিতরে কিছু ত্রুটি ছিল বাস্তব গ্যাসের ক্ষেত্রে। সেই ত্রুটিগুলো কী কী ছিল? চাপ এবং আপনার আয়তন সম্পর্কিত ত্রুটি ছিল। সেই ত্রুটিটা কে হচ্ছে সংশোধন করে? বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস। সেই ক্ষেত্রে আমি আলাদা আলাদা করেই দেখালাম যে আপনার আয়তন সংশোধনী এবং কি চাপ সংশোধনী। এক্ষেত্রে আপনাদের এই যে এ এবং ভি কি পরবর্তীতে আসবে? এ হচ্ছে কি?
এ হচ্ছে আনুপাতিক ধ্রুবক। এটা কি নির্ণয় করে? এই যে অনুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা এটার উপর নির্ভর করে। আর এখানে বি হচ্ছে অনুসমূহের যে নিজস্ব আয়তনটা পাইলাম সেই আয়তনটা হচ্ছে বি। আশা করি আপনাদের ভিডিওটা অনেক কাজে দিবে। আর এই টপিকটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার সাধ্য মতন বোঝানোর চেষ্টা করছি। যদি ভুল ত্রুটি দেখেন তাহলে ছোট বোন হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের আমি টপিকটা ভালো করে বুঝাইতে পারি তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। পেজ থেকে দেখলে অবশ্যই রসহীন রসায়ন পেজটাকে ফলো করবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।